সুস্বাগতম। বাংলা সাহিত্য ইতিহাসে ঊনবিংশ ও বিংশ শতক একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই 2 শতাব্দীর সামাজিক জীবন নানা বৈচিত্র্যে ভরা। রাজনৈতিক পালাবদলের বিচিত্র সংঘাত সামাজিক জীবনে পরিবর্তনকে ত্বরান্বিত করেছিল। সামন্ত সংস্কৃতির সূর্য তখন অস্তাচলগামী, আর বুর্জুয়া ধনতন্ত্র অর্থাৎ পুঁজিবাদী সাংস্কৃতিক নবোদিত সূর্য তখন পূর্বাকাশে রক্তিম আলোর বন্যা বইয়ে দিয়েছে। যুগ জীবনের পালাবদলের পালায় এই দুই সংস্কৃতির সংঘাত অনিবার্য হয়ে উঠেছিল। এরই প্রেক্ষিতে সমাজ মানুষ ও ব্যক্তি মানুষের জীবনে নানা ক্রিয়া ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। একের পর এক যুগ প্রবাহের তরঙ্গভঙ্গ জীবনবোধের প্রক্রিয়াটাই বদলে দিয়েছিল। আর সাহিত্য যেহেতু জীবনেরই শিল্প, অতএব এই জীবন শিল্পকে যখন বাণী শিল্পে পরিণত করলেন শিল্পীরা, তখন সামাজিক দায়বদ্ধতাকে এড়াতে পারলেন না। এই 2 শতাব্দীর আর্থসামাজিক জীবনে নানা সংঘাতের অনিবার্য প্রতিক্রিয়া, সামাজিক জীবনে নানা জটিলতা, সংস্কারাচ্ছন্নতা, কুপ্রথা, বিচিত্র ধর্মীয় সংস্কার আন্দোলন এই সমাজকে কখনো এগিয়ে দিয়েছিল, কখনো বা পিছিয়ে দিয়েছিল। মানুষের নানা বিষয়ে মোহ আর মোহভঙ্গ, আবার মোহ সমাজ ইতিহাসের বুকে নানা রাগিণীতে ঝঙ্কৃত হয়েছে, সৃষ্টি করেছে বিচিত্র প্রেক্ষাপটের। এই প্রেক্ষাপটেই জন্ম নিয়েছিল মুক্তচিন্তার সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের। সময়টা ছিল বাংলা ইতিহাসের স্বর্ণময় যুগ। তিনি ছিলেন রবীন্দ্র যুগের অন্যতম প্রথম সারির লেখক। এই বিরল প্রতিভার অধিকারী সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো মুক্তচিন্তার সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। অন্নদাশঙ্কর রায় জন্মগ্রহণ করে 1904 খ্রিস্টাব্দের 15 মার্চ উড়িষ্যার ডেক্কানলে। পিতার নাম নিমাইচরণ রায় ও মাতা হেমনলিনী দেবী। তার বাল্য শিক্ষা শুরু হয় কটকের রেভেনস কলেজিয়েট স্কুলে। অতঃপর পাটনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ পাস করেন এবং উচ্চশিক্ষা লাভ করতে ইংল্যান্ড থেকে ICS পরীক্ষায় প্রথম হন। শৈশব থেকে তিনি ছিলেন সাহিত্যানুরাগী। অন্নদাশঙ্কর বাংলা, উড়িয়া এবং ইংরেজি এই 3টি ভাষাতেই স্বচ্ছন্দ গতি ছিল তার। ইংরেজি ভাষাতে লিখলে আমরা হয়তো আরও এক মূলক রাগ, আনন্দ অথবা বিক্রম শেঠকে পেতাম। বাংলা সাহিত্যের সৌভাগ্য যে অন্নদাশঙ্কর পরধন লোভে মত্ত না হয়ে বাংলা ভাষাতেই লেখনী ধারণ করেন। কটকের রেভেনস কলেজে পড়াশোনা করাকালীন তিনি সবুজ গোষ্ঠী সংগঠন গড়ে তোলেন। 1927 খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় তার পথে প্রবাসে প্রকাশিত হতে লাগল। সেই লেখা রবীন্দ্রনাথের হৃদয়কে জয় করেছিল। তাছাড়া 5টি উপন্যাসের মধ্যে যার যেটা দেশ 1932 খ্রিস্টাব্দে, অজ্ঞাতবাস 1933 খ্রিস্টাব্দে, দুঃখমোচন 1936 খ্রিস্টাব্দে, মর্তের সজ্ঞ 1940 খ্রিস্টাব্দে, অপসরণ 1942 খ্রিস্টাব্দে। সমন্বয়ে তার শ্রেষ্ঠ উপন্যাস সত্য বাংলা সাহিত্যে এক নতুন মাত্রা পায়। প্রখ্যাত ঔপন্যাসিক শ্রী অচিন্ত্য কুমার সেনগুপ্তের মাধ্যমে লেখকের কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে আলাপ হয়। অন্নদাশঙ্কর রায় বিরচিত গ্রন্থ জীবন শিল্পীকে তিনি রবীন্দ্রনাথকে উপসর্গ করেন। ইতিমধ্যে 1930 খ্রিস্টাব্দে মার্কিন তরুণী এলিস ভার্জিনিয়ার অনড্রফের সাথে তিনি পরিণয়সূত্রে আবদ্ধ হন। পরবর্তীতে মার্কিন কন্যা লীলা রায় নামে পরিচিত লাভ করেন। অন্নদাশঙ্কর রায় অবিভক্ত বাংলার বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, টাঙ্গাইল, বগুড়া, খুলনা, নদিয়া প্রভৃতি জেলা শাসক নিযুক্ত হন। সরকারি চাকরিতে ভৃতশ্রদ্ধ হয়ে 1959 খ্রিস্টাব্দে তিনি চাকরিতে ইস্তফা দেন এবং নিজেকে সম্পূর্ণভাবে সাহিত্য সাধনায় নিমগ্ন করেন। এমনকি তার স্ত্রী লীলা রায়ও বাংলা ভাষার অন্যতম শিশু সাহিত্যিক ছিলেন। সারস্বত সাধনার এইরূপ দম্পতির আবির্ভাব বোধ হয় দৃষ্টান্ত বিরল।
1950 খ্রিস্টাব্দে দামোদর রায় পশ্চিমবঙ্গের জুডিশিয়াল সেক্রেটারির পদ নিযুক্ত হন। ক্রমান্বয়ে তিনি এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনালের সভাপতি ও কলকাতা হাইকোর্টের লিগ্যাল ব্রাঞ্চার পদ অলঙ্কৃত করেন। শেষ জীবনে তিনি বাংলা একাডেমির প্রধান উপদেষ্টা রূপে কর্মভার গ্রহণ করেন। তার রচিত গ্রন্থের সংখ্যা 165, এর মধ্যে 22টি উপন্যাস, 12টি ছোট গল্প সংকলন, 32টি ছড়া সংকলন গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া তিনি অজস্র কবিতা, প্রবন্ধ ও নিবন্ধ রচনা করেন। তার উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে সত্যাসত্য, রত্না ও শ্রীমতী, ক্রান্তিদর্শী, মন পবন, হাসন সখী, পথে প্রবাসী, জাপানি ভ্রমণ কাহিনী, উর্কিদানির মূর্খী ছড়া, মুক্তবঙ্গের স্মৃতি ও জীবনশিল্পী লালন চিরজাজ্বল্যমান হয়ে থাকবে মানুষের কাছে, মানুষের হৃদয়ে। প্রথমত তিনি পূর্বসূরিদের মতো পাশ্চাত্যের শেক্সপিয়ার, টলস্টয় ও রোমালোলা ও রবীন্দ্রনাথ বা প্রমোদ চৌধুরী প্রমুখ কবি সাহিত্যিকদের প্রভাব দিয়ে প্রভাবিত হন। পরবর্তীকালে প্রত্যয় ও দৃঢ়তার সঙ্গে স্বকীয়তা ও স্বাতন্ত্র্যবোধ তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় এনে দেয়। এতদ্ধিত বেশ কিছু চিঠিপত্র সংকলন, কাব্যনাট্য এবং শিশু কিশোর সাহিত্য রচনা করেন এবং স্বমহিমায় উদ্ভাসিত হন। বাংলা ভাষা ছাড়াও তিনি ইংরেজি ভাষায় 11টি এবং উড়িয়া ভাষায় 3টি গ্রন্থ লিখেছিলেন। কিন্তু সব সৃষ্টিকে ছাড়িয়ে তার বিভিন্ন বিষয়ে লেখা অমূল্য প্রতিবাদী ছড়াগুলির জন্য অমর হয়ে থাকবেন তিনি। ছড়ার রাজা হিসাবে বাংলার সাহিত্যের স্বর্ণ সিংহাসনে দখল করে থাকবেন চিরকাল। অন্নদা শঙ্করের ছড়ার সংখ্যা 500 1985 খ্রিস্টাব্দে প্রকাশিত ছড়া সংগ্রহ ছড়া সমগ্র গ্রন্থের ভূমিকায় তার সুস্পষ্ট স্বীকারোক্তি, এই যারা আমাকে খাইয়ে পরিয়ে অনায়াসে আরামে বাঁচিয়ে রেখেছে তাদের শ্রমের ঋণ আমি শোধ করব কী উপায়ে? আমি তো চাষি ও কারিগর বা মজদুর নই। এ ঋণ অর্থ দিয়ে শোধ করা যায় না। কাব্য উপন্যাসে বা প্রবন্ধে এ ঋণ আমি শোধ করতে পারবো না। কোনো মতে সে রচনা সহজবোধ্য করতে গেলে দুধের সঙ্গে জল মেশাতে হবে, সেটা আমার নিতে নয়। তাহলে আমি কি করব? আমি ছড়া লিখব, কিন্তু লিখতে পারবো কি? না, করতে করতে একদিন লিখে ফেলি ছড়া। তারপর লিখেই আসছি, জীবনভর আমি লিখেছি ছড়া। এসব কথা স্মরণ করিয়ে দেয় তার সামাজিক দায়বদ্ধতা, প্রমাণ করে শ্রমজীবী মানুষের তিনি কত আপনজন। আর এখানেই তিনি মানুষের জন্য অনন্য সাধারণ নিছক ছড়াকার নন। ন্যায়, অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে কলম ধরে তিনি প্রতিবাদী ছড়াকার। অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে এই ছড়াগুলি বেশিরভাগ ক্ষেত্রেই বড় ছোট সবার জন্যেই লেখা। ছোটরা বড় হয়ে যাতে প্রতিবাদী হতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই তথা শিশুমনের রঙিন কল্পনার সাথে অজানা অদেখা জগৎটাকে স্পষ্ট করে আকর্ষণীয় করে দিয়েছেন এই মুক্ত চিন্তার মানুষ তার সুদক্ষ ও সুনিপুণ কলা কৌশলে। কৃষকের গল্প, ঠাকুমার ঝুলি, দাদার কথার সাথে সূক্ষ্ম বিজ্ঞান চেতনার জাগরণ সৃষ্টি করেছেন ছড়া ইত্যাদির বিষয়বস্তু নির্মাণে। অবাঞ্ছিত দেশ বিভাগের যিনি রায়, যার যার জন্য ব্যথিত হয়েছিলেন বাংলা বিভাগের ফলে তিনি বিমর্ষ ও গভীরভাবে শোকগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাই তার ছড়া খুকু, খোকা এবং নজরুল আজও প্রবাদের মতো ঘরে ঘরে অনুরণিত হয়। বাংলা শিশি কিশোর নবীন প্রবীণ সবার কণ্ঠে ধ্বনিত হয়। যেমন তেলে শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো, তোমার যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা আবার কবি বাঁকুড়ায় কবি, বর্ধমানের তিনি কবি, কলকাতার তিনি কবি, পশ্চিমবঙ্গের কিংবা এপার ওপার বাংলার তিনি কবি। এই কবিকে তিনি সীমায়িত করে দেন, মেনে নেননি।
বাংলা ভাগের কথা। মেনে নেননি বলিষ্ঠ বাঙালি কবি, বিদ্রোহী কবি, রোমান্টিক কবি নজরুল ইসলামকে বিভাজনের কথা। তার সান্ত্বনা অন্তত এরকম, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোনো নজরুল, এইটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজন আছে, দুর্গতি তার গুছে যাক। 1958 খ্রিস্টাব্দে তদানিয়ন্ত্রণ ধর্মান্তরের গুজরাটের শাসকগোষ্ঠী যখন আমাবাদী বর্বরচিত হিংস্র দাঙ্গা বাঁধায়, তখন তিনি চুপ করে থাকেননি। ধন্যনগরে লিখলেন, গান্ধীবাদীর জন্মভূমি, কর্মেও প্রথম আহমেদাবাদ, কিসের মধ্যে এখন মতিভ্রম, হিংসা এসে খাদি পোড়ায় লক্ষের টাকায়, খাদি তো নয় গান্ধীজির বুকের সাদা হার। এইরকম অনেক ছড়া দলমত, জাতি, ধর্ম, জ্ঞাতি নির্বিশেষে অন্যতম শঙ্কর মুখ ও মুখোশের অন্তঃশাসন্য ভণ্ডামির বিরুদ্ধে এরকম অনেক প্রতিবাদী ছড়া লিখেছিলেন। গণতন্ত্রের নামে দুর্বৃত্তায়নের কোনো প্রকার ভরামি বা ভাড়ামি ভণ্ডামিকে তিনি প্রশ্রয় দেননি। উত্তরপ্রদেশ বাবরি মসজিদ নস্যাৎ করার বিরুদ্ধে তিনি যেমন গর্জে উঠেছিলেন, তেমনি কান্দাহারে বুদ্ধমূর্তি ধ্বংসের জন্যে মৌলবাদীদের ছেড়ে কথা বলেননি। সামাজিক ও বৈষম্য সাম্প্রদায়িক বিরুদ্ধে তার কণ্ঠকে কোনোদিনই অবরোধ করা যায়নি। তিনি ছিলেন উভয় বাংলার সমন্বয় সাধনকারী বিবেকবান শিল্পী ও নির্ভীক মানুষ তথা মনীষী। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি ছিলেন দৃঢ়চেতা। তার প্রমাণ তার প্রশাসনিক পদ পরিত্যাগ করা। এক সময় যখন তিনি মুর্শিদাবাদের জেলাশাসক ছিলেন, তখন কংগ্রেস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশে সীমান্তে মুসলিমদের বহিষ্কার করার চাপ সৃষ্টি করা হয়, কিন্তু অন্যান্য সংখ্যক সেই নির্দেশ অমান্য করলে স্বরাষ্ট্রমন্ত্রী মুর্শিদাবাদে স্বয়ং উপস্থিত হন এবং তাতেও মুসলিম বিদ্বেষী এই নির্দেশ কার্যকর করতে পারেননি। তিনি এত বড় অন্যায়ের কাছে নতি স্বীকার না করে তিনি হাসিমুখে জেলাশাসকের বৃত্তি থেকে সরে আসেন। আসলে তিনি ধর্মের চেয়ে মানুষকে ভালোবাসতেন, কারণ তিনি মনে করতেন মানুষকে ভালোবাসার মধ্যে ধর্ম দণ্ডায়মান। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলাই ছিল তার স্বপ্ন ও ব্রত। তিনি জানতেন মনুষ্যত্বের সাধনায় সিদ্ধিলাভ করাই হলো সঠিক পথ। এমনকি কমিউনিস্টদের বিরুদ্ধেও তিনি ব্যঙ্গাত্মক ছড়া লিখেছেন। অন্যদিকে ইন্দিরা গান্ধীর স্বৈরশাসনের উপর ভিত্তি করেও তিনি প্রতিবাদী ছড়া লিখেছেন এবং তথাপি তিনি নারী জাতির প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য সাহিত্য সেবায় স্বীকৃত সম্মেলন শঙ্কর রায়কে সাহিত্য একাডেমি পুরস্কার, ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী, বিশ্বভারতী থেকে দেশিকোত্তম এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যথাক্রমে বিদ্যাসাগর পুরস্কার 1980 খ্রিস্টাব্দে, নজরুল পুরস্কার 1999 খ্রিস্টাব্দে ও রবীন্দ্র পুরস্কার 2000 লাভ যথাযোগ্যতারই প্রমাণ করে। জীবন সায়ান্নে তিনি উভয় বাংলার মেলবন্ধনের জন্য পদ্মা গঙ্গা সংস্থা স্থাপন করে উদার মানসিকতা নিরলস প্রচার চালিয়ে গেছেন। বিংশ শতাব্দীর শেষ ভাগে এই সংস্থার একটি পত্রিকা বের হয়, পদ্মা গঙ্গা সাহিত্য পত্রিকা। উল্লেখ্য, এই পদ্মা গঙ্গা নামকরণটা তিনি রেখেছিলেন। গ্রাম শহরের খ্যাত অখ্যাত ছোট্ট বড় সব ধরনের লেখা আজ নিয়মিত প্রকাশ হয়ে আসছে। কলকাতার শিশির মঞ্চে এই প্রবন্ধ লেখক তার সংস্পর্শে আসার ও সান্নিধ্য লাভ করার সুযোগ পেয়েছিলেন। সেই সময় নানান কাব্যগ্রন্থ তিনি প্রকাশিত করেন। পদ্মা গঙ্গা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। বাংলাদেশ থেকে তিনি অতিথি কবি ও শিল্পী অধ্যাপক ফরিদা রহমানের হাতে এই স্মারক দুটি তুলে দেওয়া হয়। এই বিবেকবান শিল্পী, এই নির্ভীক মুক্তচিন্তার মানবিক ব্যক্তিত্ব সম্পন্ন উপন্যাসিক, কবি ও প্রতিবাদী ছড়ার লেখক 1902 সালে 28 অক্টোবর কলকাতার SSM হাসপাতালে গোধূলিবেলায় মহানিদ্রায় ঘুমিয়ে পড়েন। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এক
শক্ত কবিকে হারালো। আমরা আজ তার অনুপস্থিতিতে বড় বেশি তাকে উপলব্ধি করছি। তবু তিনি আমাদের মননে চেতনার আলোকবর্তিকা হইয়া বাংলা সাহিত্যের আঙ্গিনায় প্রগতিশীল মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বন্ধুগণ, আমার এই ক্ষুদ্র ভিডিওটি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।